স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ কুমার বড়ুয়া, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষ এবং MBA পার্ট 1-এর ফিন্যান্সের অন্তর্ভুক্ত একটি অধ্যায় ঝুঁকি এবং আয়, বা ইংরেজিতে বললে রিস্ক অ্যান্ড রিটার্ন, নিয়ে আমরা আলোচনা করব। ছবিতে আমরা ডলারের সাইন এবং একটি লোককে দেখতে পাচ্ছি। ডলারের সাইন এবং লোকটির মাঝখানে সমুদ্রে কিছু হাঙর ঘোরাফেরা করছে। তাহলে লোকটিকে যদি ডলারগুলো অর্জন করতে হয়, তাহলে হাঙরগুলিকে ম্যানেজ করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় ছবি দেখি, সেখানে আমাদের লেখা আছে ম্যানেজ ইউর রিস্ক। যদি তুমি ঝুঁকি ব্যবস্থাপনা না করো, তাহলে তুমি আয় করতে পারবে না। রিস্ক, the chance of financial loss, or more formally, the variability of returns associated with a given assets. আর্থিক ক্ষতির সম্ভাবনা, বা আরও প্রথাগতভাবে বললে সম্পত্তির সাথে সংশ্লিষ্ট আয়ের পরিবর্তনশীলতাকে আমরা ঝুঁকি বলে থাকি। তাহলে ঝুঁকি অনিশ্চিত ভবিষ্যৎ হতে সৃষ্টি হয়। ঝুঁকিকে সংখ্যায় প্রকাশ করা যায়। চিহ্নিতকরণ, বিশ্লেষণ ও পরিকল্পনার মাধ্যমে ঝুঁকি নিয়ন্ত্রণ করা যায়। ঝুঁকি সাবজেক্টিভ, ঝুঁকি অবজেক্টিভ, এই দুরকমই হতে পারে। ঝুঁকি ব্যবসাকে প্রভাবিত করে এবং এটি আংশিকভাবে পরিহারযোগ্য। রিটার্ন, the total gain or loss experienced on an investment over a given period of time, calculated by dividing the assets cash distributions during the period plus change in value by its beginning of period investment value। এই সংজ্ঞাটি দিয়েছেন গিটম্যান। আমরা যদি বাংলা করি, আয় হচ্ছে একটি নির্দিষ্ট সময় শেষে কোনো বিনিয়োগের উপর প্রাপ্য মোট লাভ বা ক্ষতি, যা উক্ত সময়ের সম্পদের বণ্টনযোগ্য মূল্যের পরিবর্তনকে প্রারম্ভিক বিনিয়োগ দ্বারা ভাগ করে গণনা করা হয়। তাহলে মানুষ আয় করার জন্যই বিনিয়োগ করে থাকে। আমি যদি বছরের শুরুতে 1,00,000 টাকা বিনিয়োগ করি এবং বছর শেষে বিনিয়োগের মূল্য বৃদ্ধি পেয়ে 1,20,000 টাকা হয়, তবে সেই ক্ষেত্রে আমার আয় হলো 1,20,000 টাকা। টাইপস অফ রিস্ক, তাহলে ঝুঁকির প্রকারভেদ। আমরা মূলত ঝুঁকিকে দুভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক, আর একটা হচ্ছে আনসিস্টেমেটিক রিস্ক, অর্থাৎ নিয়মতান্ত্রিক ঝুঁকি এবং অনিয়মতান্ত্রিক ঝুঁকি। মূলত এই দুটি ভাগে ভাগ করে থাকি। তাহলে সিস্টেমেটিক রিস্ক বা নিয়মতান্ত্রিক ঝুঁকি হচ্ছে is due to influence of external factors of an organization. External factors, বাহ্যিক বিষয়গুলোর প্রভাবে এটা উৎপত্তি হয়। এটি অনিয়ন্ত্রণযোগ্য, আনকন্ট্রোলেবল বাই অ্যান অর্গানাইজেশন, ম্যাক্রো ইন নেচার, অর্থাৎ সমগ্র অর্থনীতিকে প্রভাবিত করে এই ধরনের প্রকৃতির। আর আনসিস্টেমেটিক রিস্ক, এটি কন্ট্রোলেবল, নিয়ন্ত্রণযোগ্য, এবং এটা ব্যষ্টিক বা ব্যক্তিকে প্রভাবিত করে। সিস্টেমেটিক রিস্ক আবার 3 ভাগে বিভক্ত: ইন্টারেস্ট রেট রিস্ক, মার্কেট রেট রিস্ক অ্যান্ড পারচেস পাওয়ার বা ইনফ্লেশনারি রিস্ক। ইন্টারেস্ট রেট রিস্ক, সুদের হারের পরিবর্তনশীলতার কারণে এই ঝুঁকির উদ্ভব হয়। এটিকে দুটি ভাগে ভাগ করা যায়: প্রাইস রিস্ক, রিইনভেস্টমেন্ট রেট রিস্ক। প্রাইস রিস্ক হচ্ছে শেয়ার বা পণ্য বা বিনিয়োগের মূল্য কমে যাওয়া জনিত ঝুঁকি। আর রিইনভেস্টমেন্ট রেট রিস্ক হচ্ছে সুদ বা লভ্যাংশ যা আয় করা হয়েছে তা পূর্বের হারে বা পূর্বের উপার্জন হারে পুনঃবিনিয়োগ করা নাও যেতে পারে, সেখান থেকে যে ঝুঁকি, তাকে আমরা রিইনভেস্টমেন্ট রেট রিস্ক বলে থাকি। মার্কেট রিস্ক, লিস্টেড শেয়ার বা সিকিউরিটিসের ট্রেডিং প্রাইসের উঠানামা থেকে
এই মার্কেট রিস্কের উদ্ভব। এটিকে আমরা 6টি ভাগে ভাগ করতে পারি: অ্যাবসোলিউট রিস্ক, রিলেটিভ রিস্ক, ডাইরেকশনাল রিস্ক, নন ডাইরেকশনাল রিস্ক, বেসিস রিস্ক, ভোলাটিলিটি রিস্ক। এই 6 ভাগে মার্কেট রিস্ককে আমরা ভাগ করতে পারি। পারচেজিং পাওয়ার রিস্ক, বা এটাকে আমরা ইনফ্লেশনারি রিস্কও বলতে পারি। তাহলে ইনফ্লেশনের সময় পারচেজিং পাওয়ারের উপর একটা বিরূপ প্রভাব পড়ে এবং ইনফ্লেশনারি পিরিয়ডে ইনভেস্টমেন্ট করাটা কাম্য নয়। এটাকে ডিমান্ড ইনফ্লেশন রিস্ক এবং কস্ট ইনফ্লেশন রিস্ক, এই দুটি ভাগে ভাগ করা যায়। এরপর আমরা আনসিস্টেমেটিক রিস্ক। প্রথমে আমি বলে এসেছি যে এটি কন্ট্রোলেবল বাই অ্যান অর্গানাইজেশন এবং বেসিক ম্যাক্রো ইন নেচার। এটা মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে: বিজনেস রিস্ক, অবলিক লিকুইডিটারি রিস্ক, ফিনান্সিয়াল রিস্ক অর ক্রেডিট রিস্ক, অপারেশনাল রিস্ক। এই 3টি ক্যাটাগরিতে এটাকে ভাগ করা হয়েছে। বিজনেস রিস্ক বা লিকুইডিটারি রিস্ক লাভের উদ্দেশ্যে পরিচালিত কারবারের কার্যক্রমে পরিচালনার সাথে জড়িত ঝুঁকিকে ব্যবসায়িক ঝুঁকি বলে। এটা অ্যাসেট লিকুইডিটি রিস্ক, ফান্ডিং লিকুইডিটি রিস্ক, এই দুটি শ্রেণীতে ভাগ করা যায়। এরপর ফিনান্সিয়াল রিস্ক, পাবলিক ক্রেডিট রিস্ক। প্রতিষ্ঠানের যে মূলধন কাঠামো আছে তার পরিবর্তন হওয়ার কারণে যে ঝুঁকির উদ্ভব হয় তাকে আমরা ফিনান্সিয়াল রিস্ক বলে থাকি। আমাদের মূলধন কাঠামোতে 3টি উপাদান থাকে: ওন্ড ফান্ড, যেটাকে আমরা শেয়ার ক্যাপিটাল বলি, বরোড ফান্ড বা লোন ক্যাপিটাল বলি, আরেকটা হচ্ছে রিটেন্ড আর্নিংস বা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যেগুলো আছে। সেই যে ক্যাপিটাল স্ট্রাকচার, তার পরিবর্তনের কারণে যে ঝুঁকির উদ্ভব হয় তাকে আমরা ফিনান্সিয়াল রিস্ক বা ক্রেডিট রিস্ক বলে থাকি। এটিকে 6টি ভাগে ভাগ করা যায়: এক্সচেঞ্জ রেট রিস্ক, রিকভারি রেট রিস্ক, ক্রেডিট ইভেন্ট রিস্ক, নন ডাইরেকশনাল রিস্ক, সোভারিজন রিস্ক, সেটেলমেন্ট রিস্ক। অপারেশনাল রিস্ক, এটিও আনসিস্টেমেটিক রিস্ক। মানবিক ভুলের কারণে বিজনেস প্রসেসের ব্যর্থতার ফলে এই ঝুঁকির উদ্ভব হয়। ইন্টারনাল প্রসিডিউরস, পিপল, পলিসি, সিস্টেমের ব্রেকডাউন বা ভাঙনের ফলেই এই ঝুঁকির সৃষ্টি। 4 ভাগে আমরা ভাগ করেছি: মডেল রিস্ক, পিপল রিস্ক, লিগ্যাল রিস্ক, পলিটিক্যাল রিস্ক। এই 4টি ভাগে অপারেশনাল রিস্ককে আমরা ভাগ করতে পারি। এতক্ষণ আমরা ঝুঁকির যে শ্রেণীবিভাগ আলোচনা করেছি সেটি এক নজরে দেখার জন্য এখানে আমরা গ্রাফ করে দিয়েছি। ডিফারেন্সেস বিটুইন রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি, ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্যসমূহ। দ্য ফলোয়িং আর এ ফিউ ডিফারেন্সেস বিটুইন রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি। ইন রিস্ক you can predict the possibility of a future outcome, while in uncertainty you can't. তাহলে ঝুঁকির মধ্যে ভবিষ্যতের ফলাফল পূর্বানুমান করা যাবে, কিন্তু আনসার্টেনিটি বা অনিশ্চয়তার ক্ষেত্রে এই পূর্বানুমান সম্ভব নয়। রিস্ক ক্যান বি ম্যানেজড while uncertainty is uncontrollable. রিস্ক ব্যবস্থাপনা করা যাবে, ঝুঁকিকে ব্যবস্থাপনা করা যায়, কিন্তু অনিশ্চয়তা অনিয়ন্ত্রণযোগ্য। রিস্ক ক্যান বি মেজার্ড অ্যান্ড কোয়ান্টিফাইড হোয়াইল আনসার্টেনিটি কান্ট। রিস্ককে পরিমাপ করা যাবে এবং সংখ্যা দ্বারা প্রকাশ করা যাবে, কিন্তু অনিশ্চয়তাকে পরিমাপ করাও যাবে না এবং সংখ্যা দ্বারা প্রকাশ করাও যাবে না। ইউ ক্যান অ্যাসাইন এ প্রবাবিলিটি টু রিস্ক ইভেন্টস হোয়াইল উইথ আনসার্টেনিটি ইউ কান্ট। রিস্ক ইভেন্টসগুলোকে সম্ভাবনার হার দিয়ে নির্ধারণ করা যাবে, কিন্তু অনিশ্চয়তাকে এই সম্ভাবনার হার দিয়ে অ্যাসাইন করা যাবে না, নির্ধারণ করা যাবে না।
Risk preference, ঝুঁকি পছন্দ. Feelings about risks differ among managers and firms. Thus, it is important to specify a generally acceptable level of risks. The three basic risk preference behaviors: number one, risk averse; number two, risk indifferent; and number three, risk seeking. তাহলে ঝুঁকি গ্রহণের ক্ষমতা বা ঝুঁকি মনোভাব সকল ব্যবস্থাপকের সকল ফার্মের ক্ষেত্রে একই নয়। তিনটি মৌলিক ঝুঁকি পছন্দ আচরণের কথা আমরা বলতে পারি। একটি হচ্ছে রিস্ক অ্যাভার্স, ঝুঁকি বিমুখ; রিস্ক ইনডিফারেন্ট, ঝুঁকি নিরপেক্ষ; অ্যান্ড রিস্ক সিকিং, ঝুঁকি অন্বেষণ। Risk averse, the attitude toward risks in which an increased return would be required for an increase in risks. তাহলে ঝুঁকি বিমুখ পছন্দকারীরা ঝুঁকি নিতে চায় না, এরা সবসময় নিরাপদ পরিবেশটা পছন্দ করে, এদের ব্যর্থ হওয়ার সম্ভাবনাও থাকে। ঝুঁকি বিমুখ হচ্ছে ঝুঁকির প্রতি এমন আচরণ যেখানে ঝুঁকি বৃদ্ধির জন্য বাড়তি আয়ের প্রয়োজন হয়। রিস্ক সিকিং, the attitude toward risks in which a decreased return would be accepted for an increase in risks. তাহলে গড় আয়ের চেয়ে বেশি উপার্জন করার জন্য অধিক মাত্রার ঝুঁকি পছন্দ করাকে আমরা সাধারণত ঝুঁকি অন্বেষণ পছন্দ বলে থাকি। অনেক সময় তারা সংঘবদ্ধ হয়ে ঝুঁকি নেয়, ঝুঁকি বিশ্লেষণ করে এবং কম প্রতিদানেও সন্তুষ্ট হয়। রিস্ক ইনডিফারেন্ট, ঝুঁকি নিরপেক্ষ, the attitude toward risks in which no change in return would be required for an increase in risks. ঝুঁকির পরিমাণ হ্রাস বৃদ্ধি হলেও যদি প্রত্যাশিত আয়ের কোনো পরিবর্তন না হয় তাহলে তাদেরকে ঝুঁকি নিরপেক্ষ পছন্দ বলা হয়ে থাকে। Remember that most shareholders are also risk averse. Like risk averse managers, for a given increase in risks, they also require an increase in return on their investment in that firm. তাহলে শেয়ার হোল্ডাররা ঝুঁকি বিমুখ বিনিয়োগকারী এই ম্যানেজারদের মতো, তারা অতিরিক্ত ঝুঁকির জন্য অতিরিক্ত আয় প্রত্যাশা করে থাকে। রিস্ক মেজারমেন্ট, তাহলে আমাদের রিস্ক মেজারমেন্ট ঝুঁকি পরিমাপ করতে গেলে ফর সিঙ্গেল অ্যাসেটস আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেথডে করতে পারি, কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন মেথডে করতে পারি, দুটি স্ট্যাটিস্টিক্যাল মেথড। আমরা যখন পোর্টফোলিও করি অর্থাৎ একটা সিকিউরিটিতে বিনিয়োগ না করে একাধিক সিকিউরিটিতে বিনিয়োগের মাধ্যমে আমরা ঝুঁকিকে ডাইভার্সিফাইড করে থাকি, ঝুঁকি ব্যবস্থাপনা করে থাকি, তখন আমরা যে সমস্ত পদ্ধতিতে ঝুঁকি পরিমাপ করব সেগুলো হচ্ছে expected return from portfolio, portfolio standard deviation, correlation, covariance, portfolio beta coefficient, alpha return. রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়া। এই ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়াটা প্রথমে শুরু হয় আইডেন্টিফাই রিস্ক, ঝুঁকি চিহ্নিতকরণের মধ্য দিয়ে। এর পরবর্তী পদক্ষেপ মেজার রিস্ক, ঝুঁকি পরিমাপকরণ। তারপরে এক্সামিন সলিউশন, অর্থাৎ সমাধানগুলো পরীক্ষা নিরীক্ষা করা। এরপরে ইমপ্লিমেন্ট সলিউশন, তাহলে সমাধান আমরা যেটা পেয়েছি সেটাকে বাস্তবায়ন করা। এরপরে মনিটর রেজাল্টস, যে ফলাফলটা আসবে সেটাকে নিরীক্ষণ করা। এই টোটাল প্রক্রিয়াটাকে আমরা বলবো রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, অর্থাৎ ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়া। একটি গাণিতিক সমস্যা। সাপোজ the yield on T-bill is 8%. The expected return on the market is 16%. If a particular stock has a beta of 0.70, requirement 1, what is its expected return based on the CAPM? B,
If another stock has an expected return of 24%, what must its beta be? এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স ফিন্যান্সে 2014 সালে এসছে। টি বিল মানে ট্রেজারি বিল। এখানে আরএফ রিটার্ন অন রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট 8%। টি বিলের রিটার্নটা উপার্জনের হারটা ইল্ডটা। এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট আর এম 16% দেওয়া আছে, বেটা দেওয়া আছে 0.70। আমাদেরকে প্রথমে expected return based on CAPM, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, আমাদেরকে এই মডেলে বের করতে বলেছে। বি, যদি আরেকটা স্টকের এক্সপেক্টেড রিটার্ন 24% হয় তাহলে সেই ক্ষেত্রে বেটাটা আমরা কিভাবে বের করব? সলিউশন, এক্সপেক্টেড রিটার্ন ER, রিকোয়ারমেন্ট এর সলিউশনটা আমরা করছি। ER সমান RF প্লাস RM মাইনাস RF ইন্টু বেটা। তাহলে রিস্ক ফ্রি টি বিলের আমরা পেয়েছি 8%, তাহলে 8 প্লাস 16 মাইনাস 8, তাহলে RM রিটার্ন অন দি মার্কেট 16%, সেজন্য 16 মাইনাস 8 ইন্টু 0.70 সমান 13.60। তাহলে RF 8%, RM 16%, বেটা 0.70। এই মানগুলি যখন আমরা সূত্রে বসিয়ে দিলাম আমাদের এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 13.6%। রিকোয়ারমেন্ট বি, আমাদেরকে বেটা নির্ণয় করতে হবে আরেকটি স্টকের যেটা এক্সপেক্টেড রিটার্ন 24%। তাহলে এক্সপেক্টেড রিটার্ন ER সমান RF প্লাস RM মাইনাস RF ইন্টু বেটা। তাহলে আমাদেরকে RF দেওয়া আছে 8%, টি বিলেরটা RM 16% প্রশ্নেই দেওয়া আছে, এক্সপেক্টেড রিটার্ন 24% দেওয়া আছে। আমরা যদি সূত্রে মানগুলো বসিয়ে দিই আমাদের বেটার মান বের হবে 2। আরেকটি গাণিতিক সমস্যা, RFL কোম্পানি লিমিটেড হ্যাজ এ বেটা অফ 1.60, দ্য রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইজ 8% and risk premium is 6%. Determine the cost of stock of RFL Company Limited using CAPM. এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিংয়ে 2016 সালে এসেছিল। তাহলে আমাদের রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন RF দেওয়া আছে 8%, রিস্ক প্রিমিয়াম দেওয়া আছে 6%। আমাদের মনে রাখা প্রয়োজন রিস্ক প্রিমিয়াম হচ্ছে RM মাইনাস RF, রিটার্ন অন মার্কেট মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন হচ্ছে রিস্ক প্রিমিয়াম, সেটি হচ্ছে 6%। CAPM আমি আগেই বলেছি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। আমরা এখন সলিউশনে যাব। আমরা জানি এক্সপেক্টেড রিটার্ন সমান RF প্লাস RM মাইনাস RF ইন্টু বেটা। তাহলে RF আমরা বের করেছি, প্রশ্নে দেওয়া আছে 8%, রিস্ক প্রিমিয়াম অর্থাৎ RM মাইনাস RF ইকুয়াল টু 6%, বেটা ইকুয়াল টু 1.60। এই মানগুলো যখন আমরা সূত্রে বসাই তখন আমাদের এক্সপেক্টেড রিটার্নের মান বেরোয় 17.6%। সুতরাং আমাদের প্রশ্নে যেটা চেয়েছে কস্ট অফ স্টক অফ RFL কোম্পানি লিমিটেড ইজ 17.60%। Problem, at present, suppose the risk-free rate is 12% and the expected return on the market portfolio is 16%. The expected returns of 4 stocks enlisted together with their expected beta, আমাদেরকে দেয়া আছে পোর্টফোলিও 4টা স্টক ABCD, অ্যাভারেজ রিটার্ন 18%, 15%, 16%, 20%, এবং প্রত্যেকটার বেটা, এর বেটা 1.35, বি এর বেটা 0.85, সি এর বেটা 1.20, ডি এর বেটা 1.75. On the basis of these expectations, which stocks are overvalued and undervalued? ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2008 সালে এই প্রশ্নটা এসেছিল। তাহলে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আমাদের 12% দেওয়া আছে, মার্কেট পোর্টফোলিও রেট অফ রিটার্ন 16% দেওয়া আছে, এবং প্রত্যেক
প্রত্যেকটা স্টকের ইন্ডিভিজুয়াল অ্যাভারেজ রিটার্ন দেওয়া আছে, ইন্ডিভিজুয়াল বেটা দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে কোন স্টকগুলো ওভার ভ্যালুড, কোন স্টকগুলো আন্ডার ভ্যালুড। সলিউশন, প্রথমে আমরা একটা চার্ট করছি। পোর্টফোলিও কলাম এতে ABCD এক্সপেক্টেড রিটার্ন, আমরা সূত্রটা জানি, ER সমান RF প্লাস বেটা ইন্টু RM মাইনাস RF। এর পরবর্তী থার্ড কলামটা হচ্ছে অ্যাকচুয়াল রিটার্ন, লাস্টের কলামটা হচ্ছে ডিফারেন্স। পোর্টফোলিও এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই RF 12%, প্রতিটা ক্ষেত্রেই মার্কেট রিটার্ন অন পোর্টফোলিও 16%। শুধু বেটাটা এক একটি স্টকের ক্ষেত্রে এক এক রকম। তাহলে এর ক্ষেত্রে 12% প্লাস বেটা 1.35 মাইনাস 16%, দ্যাট মিনস মার্কেট রিটার্ন মাইনাস 12% মানে RF। আমার এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 17.40। বি এর ক্ষেত্রে আমি আবারও বলি, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 12%, প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে একই, প্লাস বেটা 0.85, ফার্স্ট ব্র্যাকেট 16% রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও মাইনাস 12% রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন বের হলো 15.40। সি এর ক্ষেত্রে আমার এক্সপেক্টেড রিটার্ন বের হলো 16.80। ডি এর ক্ষেত্রে 19% এক্সপেক্টেড রিটার্ন। অ্যাকচুয়াল রিটার্ন সেটা প্রশ্নে দেওয়া আছে 18%, 15%, 16%, 20%। ডিফারেন্স, অ্যাকচুয়াল রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন, তাহলে 18% মাইনাস 17.40%, ডিফারেন্স হচ্ছে 0.60%। বি এর ক্ষেত্রে 15% অ্যাকচুয়াল রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন 15.40, এতে ডিফারেন্স মাইনাস 0.40%। সি এর ক্ষেত্রে 16% মাইনাস 16.80%, ডিফারেন্স 0.80% মাইনাস 0.80%। ডি এর ক্ষেত্রে 20% মাইনাস 19%, ডিফারেন্স 1%। রিমার্কস, পোর্টফোলিও এ অ্যান্ড ডি হ্যাজ বেটার রিটার্ন দেন এক্সপেক্টেড রিটার্ন। আমরা এ এবং ডি এর ক্ষেত্রে দেখছি যে তাদের এক্সপেক্টেড রিটার্নের তুলনায় অ্যাকচুয়াল রিটার্নটা বেশি আছে। The performance of A has exceeded return by 3.45%. এর পারফরমেন্স তার অ্যাকচুয়াল রিটার্নটা এক্সপেক্টেড থেকে 3.45% বেশি। এই 3.45%টা কীভাবে আমরা বের করলাম? ডিফারেন্স 0.60 ডিভাইডেড বাই এক্সপেক্টেড রিটার্ন 17.40 মাল্টিপ্লাইড বাই 100, তাহলে আমাদের 3.45% হবে। While the performance of D has exceeded the expected return by 5.26%, তাহলে এই ক্ষেত্রেও 5.26% ডি এর অ্যাকচুয়াল রিটার্ন এক্সপেক্টেড রিটার্নের তুলনায় বেশি। তাহলে কিভাবে বের করেছি? ডিফারেন্স 1% ডিভাইডেড বাই 19% মাল্টিপ্লাইড বাই 100। Thus পোর্টফোলিও ডি হ্যাজ শোন দ্য বেস্ট পারফরমেন্স। তাহলে ডি এর পারফরমেন্স সবচেয়ে ভালো। স্টক বি অ্যান্ড সি ইজ ওভার ভ্যালুড, কারণ তারা নেগেটিভ, তাদের ডিফারেন্সটা নেগেটিভ। বাট স্টক এ অ্যান্ড ডি ইজ আন্ডার ভ্যালুড, তারা পজিটিভ, তাদের দাম আরও বেশি হতে পারতো, তাহলে তারা আন্ডার ভ্যালুড আছে। আরেকটি গাণিতিক সমস্যা, রিটার্ন অফ টু সিকিউরিটিজ ফর লাস্ট 5 years আর গিভেন বিলো। দুটো সিকিউরিটিসের বিগত 5 বছরের উপার্জনের হার প্রদত্ত হলো। ইয়ার 2010, 11, 12, 13, 14। স্টকে 2010-এ তার রিটার্ন হচ্ছে 10%, 2011 3%, 2012 13%, 2013 -2%, 2014 10%। স্টক বি 2010-এ 4%, 2011-এ 5%, 2012-এ 10%, 2013-এ -4%, 2014-এ 20%. From the above information,
you are required to calculate the following: A. Arithmetic mean of two stocks. B. Standard deviation of two stocks. C. Covariance between two stocks. D. Portfolio standard deviation if you invest equally in a stock A and stock B. এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স ফিন্যান্সে 2017 সালে এসেছিল। সলিউশন: A. Calculation of arithmetic mean. প্রথমে আমরা স্টক এর এরিথমেটিক মিনটা গাণিতিক গড় নির্ণয় করব। আমরা একটা ছক করেছি। প্রথম কলামে ইয়ার 2010, 11, 12, 13, 14, তাহলে n নাম্বার অফ ইয়ার্স 5 years 5। রেট অফ রিটার্ন ইন পার্সেন্টেজ, এটি প্রশ্নে দেয়া আছে 10, 3, 13, -2, 10। রেট অফ রিটার্নকে আমরা যদি এক্স দিয়ে ডিনোট করি তাহলে সামেশন এক্স, সেকেন্ড কলামের যোগফল 34। তাহলে অ্যারিথমেটিক মিনের সূত্রটি আমরা জানি, এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স ডিভাইডেড বাই এন। সামেশন এক্স আমাদের বেরিয়েছে 34, এন এর মান 5, তাহলে 34 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 6.8। তাহলে স্টক এ এর অ্যারিথমেটিক মিন 6.8। এখন আমরা স্টক বি এর অ্যারিথমেটিক মিনটা বের করব। একই রকম আরেকটা ছক করলাম, ইয়ার 2010 থেকে 2014, নাম্বার অফ ইয়ার্স 5, রেট অফ রিটার্ন প্রশ্নে দেওয়া আছে 4%, 5%, 10%, -4%, 20%। তাহলে রেট অফ রিটার্নকে যদি আমরা এক্স দিয়ে চিহ্নিত করি, ডিনোট করি, তাহলে সেকেন্ড কলামের যোগফল সামেশন এক্স ইকুয়াল টু 35। তাহলে অ্যারিথমেটিক মিন এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স ডিভাইডেড বাই এন। তাহলে 35 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 7। ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। প্রথমে আমরা স্টকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। ইয়ার, সেকেন্ড কলাম রেট অফ রিটার্ন পার্সেন্টেজে, যেটা এক্স দিয়ে ডিনোট করব। এক্সপেক্টেড রিটার্ন পার্সেন্টেজে ইএক্স অর এক্স বার, যেটা রিকোয়ারমেন্ট এতে আমরা বের করেছিলাম। প্রত্যেকটা স্টক এর ক্ষেত্রে 6.8 বেরিয়েছিল, প্রতি বছর সেটা 6.8 হবে। এরপরের কলাম এক্স মাইনাস এক্স বার, লাস্ট কলাম এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। 2010-এ রেট অফ রিটার্ন প্রশ্নে দেওয়া আছে 10%। এক্স বার আমরা রিকোয়ারমেন্ট এতে বের করেছি 6.8। 10 - 6.8 ইকুয়াল টু 3.2, যেটা এক্স মাইনাস এক্স বার। এরপর লাস্ট কলামে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, 3.2 এর স্কোয়ার হচ্ছে 10.24। 2011-এ রেট অফ রিটার্ন প্রশ্নে দেওয়া আছে 3%। এক্সপেক্টেড রিটার্ন, যেটা বারবার বলছি প্রতি বছর একই, অ্যাভারেজ রেট অফ রিটার্ন এক্স বার 6.8। 3 - 6.8, পরের কলামে এক্স মাইনাস এক্স বার -3.8। তাহলে 3 - 6.8 ইকুয়াল টু -3.8। লাস্ট কলামে এইটার স্কোয়ার 14.44। এইভাবে 2012, 2013 এবং 2014 সালের আমরা রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন, তার ডিফারেন্স এবং তার ডিফারেন্সের স্কোয়ার আমরা বের করলাম। আমরা লাস্ট কলামের যোগফল সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইকুয়াল টু 150.80। এখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা দেখতে পাচ্ছি, সিগমা এ অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্টক এ ইকুয়াল টু √ সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n-1। তাহলে এইমাত্র আমরা সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ারের মান বের করেছি 150.80, সেই মানটা বসালাম। তাহলে √ 150.80 ডিভাইডেড বাই 5 - 1, নাম্বার অফ ইয়ার্স ছিল 5, তাহলে 5 - 1 n-1, তাহলে সমান √ 37.7। এটির মান হবে
6.14, তাহলে স্টক এ এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 6.14। আমরা এখন স্টক বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করব। ইয়ার, রেট অফ রিটার্ন যেটা এক্স দিয়ে ডিনোট করছি, এক্সপেক্টেড রিটার্ন এক্স বার যেটা আমরা রিকোয়ারমেন্ট এ এর ক্ষেত্রে বের করে রেখেছিলাম, অ্যারিথমেটিক মিন স্টক বি এর জন্য 7, ফোর্থ কলাম এক্স মাইনাস এক্স বার, লাস্ট কলাম এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। ইয়ার 2010, রেট অফ রিটার্ন প্রশ্নে দেওয়া আছে 4, এক্সপেক্টেড রিটার্ন যেটি আমরা রিকোয়ারমেন্ট এ কে অ্যারিথমেটিক মিন বের করেছিলাম 7 স্টক বি এর জন্য, তাহলে 4 মাইনাস 7 ইকুয়াল টু -3, -3 এর স্কোয়ার হচ্ছে 9। ইন দ্য ইয়ার 2011, রেট অফ রিটার্ন প্রশ্নে দেওয়া আছে 5, এক্সপেক্টেড রিটার্ন রিকোয়ারমেন্ট এ থেকে পেয়েছি 7, 5 মাইনাস 7 ইকুয়াল টু -2, -2 এর স্কোয়ার হচ্ছে 4। ইন দ্য ইয়ার 2012, রেট অফ রিটার্ন 10% প্রশ্নে দেওয়া আছে, এক্সপেক্টেড রিটার্ন 7, 10 মাইনাস 7 ইকুয়াল টু 3, 3 এর স্কোয়ার হচ্ছে 9। এইভাবে আমরা 2013 এবং 2014 সালেরগুলো বসিয়ে নিলাম। লাস্ট কলাম এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ারের যোগফল সামেশান এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইকুয়াল টু 312। এখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি সিগমা বি সমান রুট ওভার সামেশান এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1। এইমাত্র আমরা এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ারের সামেশান যোগফল 312 বের করেছি, তাহলে রুট ওভার 312 ডিভাইডেড বাই 5 মাইনাস 1, এন এর মান 5 সমান রুট ওভার 78 সমান 8.83। তাহলে স্টক বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 8.83। ক্যালকুলেশন অফ কোভেরিয়েন্স, এখন আমরা কোভেরিয়েন্স বের করব। স্টকের ক্ষেত্রে সিভি ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই এক্স বার, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন ইন্টু 100। তাহলে স্টকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা বেরিয়েছিল 6.14, তার অ্যারিথমেটিক মিন এক্স বার 6.8, তাহলে 6.14 ডিভাইডেড বাই 6.8 ইন্টু 100 ইকুয়াল টু 90.29। এরপর স্টক বি এর কোফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স সিভি ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100, তাহলে স্টক বি এর সিগমা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 8.83 ডিভাইডেড বাই অ্যারিথমেটিক মিন 7 ইন্টু 100 ইকুয়াল টু 126.14%। এরপর আমরা ডি, আমাদের রিকোয়ারমেন্ট ডিতে যেটা চেয়েছিল ক্যালকুলেশন অফ পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ইয়ার স্টক এ এর রিটার্ন ইন্টু ওয়েট, প্রতি বছরের রিটার্নকে ওয়েট দিয়ে গুণফল যোগ স্টক বি এর রিটার্ন ইন্টু ওয়েট ইকুয়াল টু এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন। তাহলে প্রতি বছর আমরা আলাদা আলাদা করে এটা বের করব। 2010-এ আমাদের রিটার্ন ছিল, প্রশ্নে দেওয়া আছে 10%, ওয়েট এখানে 50%, কারণ সমান টাকা দুটো স্টকে বিনিয়োগ করব ধরে নিতে বলা হয়েছে। তাহলে 10% ইন্টু 0.50 ইকুয়াল টু 5% প্লাস 4% ইন্টু 0.50 ইকুয়াল টু 2%, তাহলে 5% আর 2% যোগ করলে লাস্টের কলামে 7%। 2011 প্রশ্নে দেওয়া আছে স্টক এ রেট অফ রিটার্ন হচ্ছে 3% গুণ ওয়েট 0.50 ইকুয়াল টু 1.5 প্লাস স্টক বি এর রিটার্ন 2011-তে প্রশ্নে দেওয়া আছে 5%, তার ওয়েট 50%, সেই জন্য 0.50, তাহলে 5% ইন্টু 0.50 ইকুয়াল টু 2.5%, 1.5% প্লাস 2.5% ইকুয়াল টু 4%। 2012-তে স্টক এ এর রিটার্ন দেওয়া আছে প্রশ্নে 13%,
into weight 0.50 equal to 6.5% প্লাস স্টক বি এর রিটার্ন দেওয়া আছে প্রশ্নে 10% ইন্টু ওয়েট 0.50 ইকুয়াল টু 5%, তাহলে 6.5% যোগ 5% ইকুয়াল টু 11.5%। এইভাবে 2013 এবং 2014 সালেরটা আমরা বের করব। প্রতি বছর স্টক এর ওয়েট হচ্ছে 0.50, স্টক বি এর ওয়েট হচ্ছে 0.50, কারণ আমরা ইকুয়ালি দুটো স্টকে বিনিয়োগ করেছি। তাহলে আমাদের পোর্টফোলিও রিটার্ন আরপি, রিটার্ন অন পোর্টফোলিও, তাহলে আমাদের এক্সপেক্টেড রিটার্ন যেটা বের করেছে এই মাত্র লাস্ট কলামে, সেগুলো সব আমরা লিখে নাম্বার অফ ইয়ার্স দিয়ে ভাগ করব। তাহলে প্রথম বছর 7 প্লাস দ্বিতীয় বছর 4, তৃতীয় বছর 11.5, চতুর্থ বছর -3, পঞ্চম বছর 15%। তাহলে এগুলো প্রত্যেকটা যোগ করে 5 দিয়ে ভাগ দিলে নাম্বার অফ ইয়ার্স 5, আমাদের পোর্টফোলিও রিটার্ন অন পোর্টফোলিও আরপি ইকুয়াল টু 6.9%। এখন আমরা পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করব। ইয়ার 2010, 11, 12, 13, 14 এক্সপেক্টেড পোর্টফোলিও এই মাত্র আমরা যেটা বের করেছি লাস্টের কলামে ছিল 7%, 4%, 11.5%, -3%, 15%। পোর্টফোলিও রিটার্ন আমরা এইমাত্র যেটা এভারেজ বের করলাম 6.9%, সেটা প্রত্যেকটা বছর একই হবে। তাহলে আর মাইনাস আর বার আমাদের ফোর্থ কলাম, তাহলে 7 মাইনাস 6.9 ইকুয়াল টু 0.1। এই 0.1 এর স্কোয়ার আর মাইনাস আর বার হোল স্কোয়ার ইকুয়াল টু 0.01। In the year 2011, expected portfolio return 4%. পোর্টফোলিও রিটার্ন আরপি যেটা আমরা একটু আগে পোর্টফোলিও রিটার্ন বের করেছি 6.9 প্রত্যেকটা বছর সমান, তাহলে 4 মাইনাস 6.9 ইকুয়াল টু -2.9, এটির হোল স্কোয়ার হচ্ছে 8.41। ইন দ্য ইয়ার 2012, expected portfolio return 11.5%. পোর্টফোলিও রিটার্ন প্রতি বছর একই 6.9, তাহলে 11.5 মাইনাস 6.9 ইকুয়াল টু 4.6। 4.6 এর হোল স্কোয়ার করলে 21.16। এইভাবে 2013 এবং 2014 সালেরটা আমরা করে নিব। আমাদের লাস্ট কলাম আর মাইনাস আর বার হোল স্কোয়ারের যোগফল, ওই কলামটির যোগফল সামেশান আর মাইনাস আর বার হোল স্কোয়ার ইকুয়াল টু 193.20। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পোর্টফোলিও, তাহলে সিগমা আরপি সমান √ওভার সামেশান আর মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n-1। এই মাত্র আমরা সামেশান আর মাইনাস আর বার হোল স্কোয়ারের মান বের করেছি 193.20, n এর মান হচ্ছে 5। তাহলে এটা যদি আমরা সূত্রে বসিয়ে দিই আমাদের উত্তরটা হবে 6.95। সুতরাং আমাদের পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 6.95। আরেকটি গাণিতিক সমস্যা, স্টক এ and stock B have the following distribution of expected future returns. ভবিষ্যতের প্রত্যাশিত আয়ের হার স্টক এ এবং স্টক বি এর দেয়া হলো। এখানে প্রবাবিলিটি দেয়া আছে, স্টক এ দেয়া আছে, স্টক বি, অর্থাৎ প্রবাবিলিটি দেয়া আছে স্টক এ রিটার্ন দেয়া আছে এক্সপেক্টেড ফিউচার রিটার্ন এবং স্টক বি এর এক্সপেক্টেড ফিউচার রিটার্নটা দেয়া আছে। এ calculate expected return, standard deviation and coefficient of variation. B, an investor seeks your opinion as to which stock he should invest his money in. তাহলে প্রথমটাতে রিকোয়ারমেন্ট এতে আমাদের এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে হবে। রিকোয়ারমেন্ট বিতে একজন বিনিয়োগকারী আমাদের কাছ থেকে জানতে চেয়েছে কোন স্টকে বিনিয়োগ করা উত্তম হবে।
এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিংয়ে 2016 এবং 2014 সালে এসেছিল। সলিউশন: expected return of A equal to R1 into P1 plus R2 into P2 plus R3 into P3 plus R4 into P4 plus R5 into P5। R হচ্ছে রিটার্ন, P হচ্ছে প্রবাবিলিটি, সমান প্রথম বছরের রিটার্ন ছিল স্টক এ এর -0.10 ইন্টু প্রবাবিলিটি প্রথম বছরে 0.10 প্লাস দ্বিতীয় বছরে স্টক এর রিটার্ন ছিল 0.02 ইন্টু 0.20 প্লাস 0.12 ইন্টু 0.40 প্লাস 0.20 ইন্টু 0.20 প্লাস 0.38 ইন্টু 0.10 ইকুয়াল টু 12%। তাহলে এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক এ ইকুয়াল টু 12%। একইভাবে এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক বি আমরা বের করছি R1 ইন্টু P1 প্লাস R2 ইন্টু P2 প্লাস R3 ইন্টু P3 প্লাস R4 ইন্টু P4 প্লাস R5 ইন্টু P5 ইকুয়াল টু -0.35 ইন্টু 0.10 প্লাস 0.00 ইন্টু 0.20 প্লাস 0.20 ইন্টু 0.40 প্লাস 0.25 ইন্টু 0.20 প্লাস 0.45 ইন্টু 0.10। তাহলে এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক বি এর মান বেরোলো 14%। ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্টক এ। স্টক এ এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা এখন নির্ণয় করব। প্রথম কলাম রিটার্ন আর, যেটি প্রশ্নে দেওয়া আছে। দ্বিতীয় কলাম ERA এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক এ, আমরা এইমাত্র বের করলাম। এ এর ক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 12% বা 0.12। তৃতীয় কলাম আর মাইনাস ERA। চতুর্থ কলাম আর মাইনাস ERA হোল স্কোয়ার। পঞ্চম কলাম পি প্রবাবিলিটি, এটি প্রশ্নে দেওয়া আছে। সর্বশেষ কলাম আর মাইনাস ERA হোল স্কোয়ার ইন্টু পি। প্রথম রিটার্ন স্টক এ এর ক্ষেত্রে দেওয়া আছে -0.10, এক্সপেক্টেড রিটার্ন 0.12। তাহলে তৃতীয় কলামে বসবে -0.10 মাইনাস 0.12 ইকুয়াল টু -0.22। এটির স্কোয়ার চতুর্থ কলামে বসবে 0.0484। তাহলে -0.22 স্কোয়ার চতুর্থ কলামে 0.0484 বসবে। প্রবাবিলিটি পি প্রশ্নে দেওয়া আছে 0.10। সর্বশেষ কলামে আর মাইনাস ERA হোল স্কোয়ার ইন্টু পি, অর্থাৎ 0.0484 ইন্টু প্রবাবিলিটি 0.10 ইকুয়াল টু 0.00484। পরবর্তী রিটার্ন 20% বা 0.20। এক্সপেক্টেড রিটার্ন সেকেন্ড কলামে 0.12, থার্ড কলামে 0.20 মাইনাস 0.12 ইকুয়াল টু -0.10, ফোর্থ কলামে -0.10 স্কোয়ার 0.0100, প্রবাবিলিটি 0.20। তার লাস্ট কলামে 0.0100 ইন্টু 0.20 ইকুয়াল টু 0.0020। পরবর্তী রিটার্ন 0.12, এক্সপেক্টেড রিটার্নও 0.12। তাহলে একটা থেকে একটা বিয়োগ করলে 0, এটির স্কোয়ারও 0, প্রবাবিলিটি 0.40, এটি দিয়ে গুণ করলেও 0। তাহলে সর্বশেষ কলামেও 0 বসবে। এর পরবর্তী রিটার্ন 0.20, এক্সপেক্টেড রিটার্ন 0.12। তাহলে একটা থেকে একটা বিয়োগ করলে 0.20 মাইনাস 0.12 ইকুয়াল টু 0.08 থার্ড কলামে। এই 0.08 এটার স্কোয়ার 0.0064 ফোর্থ কলামে। প্রবাবিলিটি 0.20 প্রশ্নে দেওয়া আছে। তারা লাস্ট কলামে বসবে আর মাইনাস ERA হোল স্কোয়ার ইন্টু পি।
সমান 0.0064 ইন্টু 0.20 সমান 0.00128। সর্বশেষ রিটার্ন আমাদেরকে স্টক এর ক্ষেত্রে দেওয়া আছে 0.38। এক্সপেক্টেড রিটার্ন 0.12, একটা থেকে একটা বিয়োগ করে থার্ড কলামে 0.26, 0.26 এর স্কোয়ার ফোর্থ কলামে 0.0676। প্রবাবিলিটি প্রশ্নে দেওয়া আছে 0.10। তো লাস্ট কলামে আর মাইনাস ERA হোল স্কোয়ার ইন্টু পি ইকুয়াল টু 0.0676 ইন্টু 0.10 ইকুয়াল টু 0.006, আমি দুঃখিত, 0.00676। লাস্ট কলামের যোগফল সামেশন আর মাইনাস ERA হোল স্কোয়ার ইন্টু পি ইকুয়াল টু 0.01488। সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করছি, সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন আর মাইনাস ERA হোল স্কোয়ার ইন্টু পি। এইমাত্র আমরা সামেশন আর মাইনাস ERA হোল স্কোয়ার ইন্টু পি সমান 0.01488 বের করেছি। তাহলে আমরা মানটা বসিয়ে দিয়ে আমাদের সিগমার মানটা বের করে ফেলতে পারি। রুট ওভার 0.01488 equal to 0.1220 or 12.20%। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্টক এ হচ্ছে 12.20%। কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন অফ এ, স্টক এর কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন সিগমা ডিভাইডেড বাই এক্সপেক্টেড রিটার্ন অফ এ ইন্টু 100। সিগমার মান আমরা এইমাত্র বের করলাম 0.1220। এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক এ আমরা বের করেছি 0.12। তাহলে 0.1220 ডিভাইডেড বাই 0.12 ইন্টু 100 ইকুয়াল টু 101.67%, অর্থাৎ কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন অফ স্টক এ ইকুয়াল টু 101.67%। ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্টক বি, স্টক বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা নির্ণয় করব। আমাদের প্রথম কলাম রিটার্ন আর, দ্বিতীয় কলাম এক্সপেক্টেড রিটার্ন অফ বি ERB আমরা বের করেছি, এটার মান 0.14 বা 14%। তৃতীয় কলাম আর মাইনাস ERB, চতুর্থ কলাম আর মাইনাস ERB হোল স্কোয়ার, পঞ্চম কলাম প্রবাবিলিটি বা পি, এটা প্রশ্নে দেওয়া আছে। সর্বশেষ কলাম আর মাইনাস ERB হোল স্কোয়ার ইন্টু পি। প্রথম এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক বি আমাদেরকে দেওয়া আছে মাইনাস 0.35। এক্সপেক্টেড রিটার্ন দ্বিতীয় কলামে 0.14, তৃতীয় কলামে মাইনাস 0.35 মাইনাস 0.14, মানটা বেরোবে মাইনাস 0.49। চতুর্থ কলামে মাইনাস 0.49 এর স্কোয়ার 0.2401। প্রবাবিলিটি প্রশ্নে দেওয়া আছে 0.10। সর্বশেষ কলামে অর্থাৎ আর মাইনাস ERB হোল স্কোয়ার ইন্টু পি ইকুয়াল টু 0.2401 ইন্টু 0.10 ইকুয়াল টু 0.02401। আমাদের দ্বিতীয় রিটার্নটি দেওয়া আছে স্টক বি এর 0%। তাহলে আর 0.00, এক্সপেক্টেড রিটার্ন সেকেন্ড কলামে 0.14, একটা থেকে একটা পার্থক্য অর্থাৎ 0 বিয়োগ 0.14 সমান মাইনাস 0.14। এই মাইনাস 0.14 এর স্কোয়ার চতুর্থ কলামে 0.0196। প্রবাবিলিটি প্রশ্ন থেকে 0.20। তার সর্বশেষ কলামে আর মাইনাস ERB হোল স্কোয়ার ইন্টু পি ইকুয়াল টু 0.0196 ইন্টু 0.20 ইকুয়াল টু 0.00392। এর পরবর্তী রিটার্ন 20% বা 0.20। এক্সপেক্টেড রিটার্ন 0.14, একটা থেকে একটা পার্থক্য 0.06, 0.06 এর স্কোয়ার চতুর্থ কলামে 0.0036। প্রবাবিলিটি 0.40 প্রশ্নে দেওয়া আছে। ষষ্ঠ কলামে অর্থাৎ সর্বশেষ কলামে 0.0036 ইন্টু 0.40 ইকুয়াল টু 0.00144। পরবর্তী রিটার্ন 25% বা 0.25।
এক্সপেক্টেড রিটার্ন 0.14, একটা থেকে একটা বিয়োগ করলে 0.11, চতুর্থ কলামে 0.11 এর স্কোয়ার 0.0121, প্রবাবিলিটি 0.20 প্রশ্নেই দেওয়া আছে। সর্বশেষ কলামে 0.0121 ইন্টু 0.20 ইকুয়াল টু 0.00242। সর্বশেষ রিটার্ন স্টক বি এর 45% বা 0.45, এক্সপেক্টেড রিটার্ন 0.14। তৃতীয় কলামে 0.45 মাইনাস 0.14 ইকুয়াল টু 0.31। চতুর্থ কলামে এই 0.031 এর স্কোয়ার 0.0961, প্রবাবিলিটি দেয়া আছে 0.10। ষষ্ঠ কলামে সর্বশেষ কলামে 0.0961 ইন্টু 0.10 ইকুয়াল টু 0.00961। সর্বশেষ কলামের যোগফল সামেশন আর মাইনাস ই আর বি হোল স্কোয়ার ইন্টু পি ইকুয়াল টু 0.0414। সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন আর মাইনাস ই আর বি হোল স্কোয়ার ইন্টু পি। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্টক বি আমরা এখন বের করছি। সামেশন আর মাইনাস ই আর বি হোল স্কোয়ার ইন্টু পি আমরা মানটা বের করেছি 0.0414। তাহলে এখন যদি আমরা সূত্রে বসিয়ে দিই, রুট ওভার 0.0414 ইকুয়াল টু 0.2035 অর 20.35%। তাহলে স্টক বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 20.35%। Coefficient of variation of stock B, sigma divided by ERB into 100. সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করেছি 0.2035, এক্সপেক্টেড রিটার্ন অফ বি আমরা বের করেছিলাম 0.14। তাহলে 0.2035 ডিভাইডেড বাই 0.14 ইন্টু 100 ইকুয়াল টু 145.36। আমাদের কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন অফ স্টক বি আমরা নির্ণয় করলাম 145.36%। আমাদের প্রশ্নের সর্বশেষ অংশে ছিল একজন বিনিয়োগকারী ওপিনিয়ন জানতে চেয়েছে কোন স্টকে ইনভেস্ট করা উচিত হবে। কমেন্ট: দ্য ইনভেস্টর শুড ইনভেস্ট হিজ মানি ইন স্টক এ বিকজ কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন অফ স্টক এ ইজ লোয়ার। তাহলে আমরা কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন অফ স্টক এ বের করেছিলাম 101.67%, অর্থাৎ 101.67% স্টক এর, আর স্টক বি এর 145.36%। তাহলে কম কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন হচ্ছে স্টক এ এর, সেক্ষেত্রে ঝুঁকি কম স্টক এ এর ক্ষেত্রে, সেজন্য আমরা স্টক এতে বিনিয়োগ করাটাকে সুপারিশ করব। দীর্ঘক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।